আচ্ছা, তো চ্যাপ্টার 3 কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি। ওকে, সো কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রির যেটা নন রেড অফ পার্ট, এই নন রেড অফ পার্টের আজকে লাস্ট সেশন। নন রেড অফ পার্টের আজকেই হচ্ছে লাস্ট সেশন। কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রির এই সেশনের পরে আমরা ডিফারেন্ট চ্যাপ্টারে চলে যাবো আবার। তো কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রির আজকে টপিক হলো অ্যাসিড বেস ইন্ডিকেটর। অ্যাসিড বেস ইন্ডিকেটর, অ্যাসিড বেস ইন্ডিকেটর। তো অ্যাসিড বেস ইন্ডিকেটর এই টপিকটা মানে যে কোনো কারণেই এটা এখন একটা সুপার ইম্পর্টেন্ট টপিক, অ্যাসিড বেস ইন্ডিকেটর। তো এটা নিয়ে আজকের কথা, অ্যাসিড বেস ইন্ডিকেটর। তো ইন্ডিকেটর কি তা যদি বলতে চাও যে হোয়াট ইজ ইন্ডিকেটর, ইন্ডিকেট করে। ইন্ডিকেটর ইন্ডিকেটর হচ্ছে এরকম, the substance which determines the end point of titration is called indicator. Indicator, the substance which determines the end point of titration is called indicator. Titration মানে হচ্ছে যে তুমি একটা অ্যাসিডিক সলিউশন দিয়ে একটা বেসকে টাইট্রেট করবা, ভাইস ভার্সা একটা বেসিক সলিউশন দিয়ে একটা অ্যাসিডকে টাইট্রেট করবা। এমন হতে পারে যে তুমি অ্যাসিড বেসে অ্যাড করতেছো, ভাইস ভার্সা তুমি বেস অ্যাসিডে অ্যাড করতেছো। তোমার এটা ডিটারমিন করতে হবে যে হাউ মাচ এক্সাক্ট ভলিউম অফ বেস নিউট্রালাইজ দ্য অ্যাসিডিক সলিউশন, অথবা হাউ মাচ এক্সাক্ট ভলিউম অফ অ্যাসিড নিউট্রালাইজ দ্য বেসিক সলিউশন। অর্থাৎ অ্যাসিডের কত অ্যামাউন্ট অ্যাসিড অ্যাড করছো তুমি বেসকে নিউট্রাল করতে, অথবা কত অ্যামাউন্টের বেসিক সলিউশন অ্যাড করছো তুমি অ্যাসিডটাকে নিউট্রালাইজ করতে। এখন অ্যাসিড আর বেস, অ্যাসিড বেস, তোমরা একটা ইন্ডিকেটরের নাম জানো, সেটা হচ্ছে লিটমাস পেপার। লিটমাস পেপার ইন্ডিকেটর ঠিক আছে, অ্যাসিড বেস ইন্ডিকেটর এটাও ঠিক আছে। লিটমাস পেপার ইন্ডিকেটর, লিটমাস পেপার অ্যাসিড বেস ইন্ডিকেটর, বাট লিটমাস পেপার টাইট্রেশনে ইউজ করা হয় না। লিটমাস পেপার যেটা করে যে এটা কি অ্যাসিড না বেস, এটা কি অ্যাসিড না বেস সেটা ডিটারমিন করতে পারে বা করে। বাট আমরা এখন যে ইন্ডিকেটরের কথা বলতেছি এটা টাইট্রেশনে ইউজ হয়। অর্থাৎ অ্যাসিড বেসকে নিউট্রাল করতেছে, বেস অ্যাসিডকে নিউট্রালাইজ করতেছে। তুমি কখন বুঝবা যে এটা নিউট্রালাইজেশন শেষ হয়েছে? কারণ তোমার কাছে কিন্তু কোনো কিছু মানে কোনো চেঞ্জ তুমি মানে একটা অ্যাসিড সলিউশন একটা বেস সলিউশন দুইটা মিক্স করবা, শুধু অ্যাসিড আর বেস সলিউশন মিক্স করলে তারা যদি নিউট্রালাইজও হয় তোমার চোখে কিছু ধরা পড়বে না, সলিউশনের এমন কোনো চেঞ্জ হবে না যে তুমি সেটা দিয়ে ধরতে পারবা।
তাহলে কি করে বুঝবো যে কখন নিউট্রালাইজ হলো? তার জন্য আমাদেরকে কি করতে হয়? ইন্ডিকেটর ইউজ করতে হয়। তুমি যদি অ্যাসিড অ্যাড করো বেইজে, এইখানে আগে থেকে একটা ইন্ডিকেটর অ্যাড করা থাকবে, অথবা ভাইস ভার্সা তুমি বেইজ অ্যাড করো অ্যাসিডে, তাহলে এই সলিউশনে একটা ইন্ডিকেটর অ্যাড করা থাকবে। কোন ইন্ডিকেটর অ্যাসিডিক সলিউশনে যে কালার দেয়, সেই ইন্ডিকেটর বেসিক সলিউশনে সেই কালার দিবে না। কোন ইন্ডিকেটর বেসিক সলিউশনে যে কালার দিবে, সেই ইন্ডিকেটরটা অ্যাসিডিক সলিউশনে ওই কালার দিবে না। তাহলে কি হবে? এই ইন্ডিকেটর যখন অ্যাসিডিক সলিউশনে থাকলো, তখন সে যে কালারটায় আছে বা কালারে আছে, বেইজ অ্যাড করার পরে যদি বেইজটা কন্টিনিউ অ্যাড করার পরে যদি অ্যাসিডটা নিউট্রালাইজ হয়, তারপরেও যদি তুমি বেইজ অ্যাড করো, তাহলে তো সেটার অ্যাসিডিক সলিউশন না, সেটা তো তখন বেসিক সলিউশন। আর বেসিক সলিউশনে এই ইন্ডিকেটর কি করবে? তার কালার চেঞ্জ করবে। এই ইন্ডিকেটরকে তার কালার চেঞ্জ করবে। তুমি যখন দেখবা যে ইন্ডিকেটর তার কালার চেঞ্জ করতেছে বা ইন্ডিকেটর তার কালার চেঞ্জ করছে, তখন তুমি বেইজ অ্যাড করা বন্ধ করে দিবা, বেইজ অ্যাড করা স্টপ করে দিবা। কারণ তুমি তখন ধরে নিবা যে এই অ্যাসিডটা নিউট্রাল হয়ে গেছে। তাহলে এই যে এই কাজটা, এটাই তো টাইট্রেশন। আর এই কাজটা করতে এই যে রিঅ্যাকশনের এন্ড পয়েন্ট যেটা বললাম, মানে যে কখন শেষ হইতেছে, লাস্ট পয়েন্ট, সেটা ডিটারমিন করব কি দিয়ে? যে সাবস্টেন্স দিয়ে করতেছি সেটাই হচ্ছে ইন্ডিকেটর। আমরা তার কথাই বলতেছি। ওই টাইপের সাবস্টেন্সের কথাই বলতেছি আমরা, যে ওই টাইপ সাবস্টেন্স এরা ইন্ডিকেটর। আরেকটা নলেজ হচ্ছে যে ইন্ডিকেটর হিসেবে যে সাবস্টেন্স গুলো ইউজ হয়, ওই সাবস্টেন্স গুলো হচ্ছে উইক অর্গানিক অ্যাসিড অর বেস। যদিও অর্গানিক অ্যাসিড আর বেস বললে এই উইক কথাটা না বললেও চলে। অর্থাৎ ইন্ডিকেটর হচ্ছে উইক অ্যাসিড, উইক বেস। আর নরমালি অর্গানিক অ্যাসিড, অর্গানিক বেসটাই হচ্ছে উইক অ্যাসিড আর উইক বেস। তার মানে ইন্ডিকেটর হিসেবে আমরা ইউজ করতেছি হচ্ছে অর্গানিক অ্যাসিড, অর্গানিক বেস, যারা কিনা উইক অ্যাসিড, উইক বেস। and always remember organic acid বা অর্গানিক বেস এরা উইক। এখন তুমি মনে করো তোমার সলিউশনে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তোমার সলিউশনে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর মধ্যে তুমি ফেনফথেলিন অ্যাড করলা। ফেনফথেলিন, তোমার সলিউশন হাইড্রোক্লোরিক অ্যাসিডের, তুমি ইন্ডিকেটর হিসেবে ইউজ করছো ফেনফথেলিন। আর এই ফেনফথেলিন হচ্ছে একটা অর্গানিক অ্যাসিড, এটা একটা অর্গানিক অ্যাসিড, তার মানে এটা একটা উইক অ্যাসিড। এখন তুমি যদি এই হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশনে ফেনফথেলিন অ্যাড করো, মানে অর্গানিক অ্যাসিড অ্যাড করো, মানে উইক অ্যাসিড অ্যাড করো, তাহলে যেটা হবে এই ফেনফথেলিন তখন ডিসোসিয়েট হবে না। ফেনফথেলিন তখন কি থাকবে? আনডিসোসিয়েটেড থাকবে। রিমেম্বার, হাইড্রোক্লোরিক অ্যাসিড স্ট্রং অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড ডিসোসিয়েটেড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রেজেন্সে ফেনফথেলিন ডিসোসিয়েট হবে না। হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রেজেন্সে ফেনফথেলিন ডিসোসিয়েট হবে না। ফেনফথেলিন ডিসোসিয়েট হবে না, তার মানে একটা স্ট্রং অ্যাসিড থাকা অবস্থায় উইক অ্যাসিড ডিসোসিয়েট হয় না। তার মানে একটা স্ট্রং অ্যাসিড থাকা অবস্থায় কোনো উইক অ্যাসিড সে তার অ্যাসিডিটিটাকে কি করে না, এক্সিবিট করে না। সে যে একটা অ্যাসিড,
এই পরিচয়টা সে দেয় না, অনেকটা এমন সে তাকে প্রকাশ করে না কোনো একটা স্ট্রং অ্যাসিড থাকলে, আনডিসোসিয়েটেড থাকে। তুমি যখন এর মধ্যে কন্টিনিউয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করে যাচ্ছ, ওয়ান্স এই সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে নিউট্রাল করে দিবে। কি করে দিবে? নিউট্রাল করে দিবে। যখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ফুললি নিউট্রালাইজ হয়ে যাবে, তার মানেটা হলো যে এখানে আর there is no role of hydrochloric acid, তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ফিনিশ। যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড ফিনিশ, দ্যাট মিন্স এটা একটা নিউট্রাল সলিউশন। এরপরে যখন তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতেছো, 1 ড্রপ অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, বেশি না কিন্তু, জাস্ট 1 ড্রপ অফ সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি যখন অ্যাড করলা, তখন এই সলিউশনটা নিউট্রাল থেকে কি হয়ে যাবে? বেসিক। কিছুটা কি হয়ে যাবে? বেসিক হয়ে যাবে। যখন সলিউশনটা বেসিক, তখন এর উইক হোক, সেটা অ্যাসিড, ফেনোক্সেলিন উইক হোক, বাট এটা তো অ্যাসিড। যখন সলিউশনটা বেসিক হবে, তখন অ্যাসিড হিসেবে ফেনোক্সেলিন ডিসোসিয়েট হবে, তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? যে অ্যাসিডিক সলিউশনে ফেনোক্সেলিন আনডিসোসিয়েটেড, যখন সলিউশন বেসিক হয় তখন এটা ডিসোসিয়েট হয়, তার মানে আনডিসোসিয়েট থেকে সে ডিসোসিয়েট হয়। আবার ভাইস ভার্সা, যদি এটা বেসিক সলিউশন হইতো তাহলে ফেনোক্সেলিন ডিসোসিয়েটই থাকতো, আর বেসটা যদি নিউট্রাল হয়ে যাইতো আর অ্যাসিডটা যদি তখন ইন করতো, তখন সে আবার আনডিসোসিয়েট হয়ে যেত। তার মানে হচ্ছে যখন অ্যাসিডিক সলিউশন বেসিক হচ্ছে, বেসিক সলিউশন অ্যাসিডিক হচ্ছে, তাতে করে ফেনোক্সেলিনের কি হচ্ছে? ফেনোক্সেলিন আনডিসোসিয়েট থাকলে ডিসোসিয়েট হচ্ছে, আর ডিসোসিয়েট থাকলে আনডিসোসিয়েট হচ্ছে। আর ফেনোক্সেলিন যদি ডিসোসিয়েট থাকে তাহলে এটা পিঙ্ক কালার দেয়, যদি সে ডিসোসিয়েট হতে পারে তাহলে সে পিঙ্ক কালার দেয়, আর যদি সে আনডিসোসিয়েটেড থাকে তাহলে সে কালারলেস থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে ফেনোক্সেলিন যদি কালারলেস থাকে তাহলে সে টার্ন করবে পিঙ্ক, আর যদি সে পিঙ্ক থাকে কোনো সলিউশনে পরে সে টার্ন করবে কালারলেস। তাহলে আমরা যখন দেখবো যে ফেনোক্সেলিনটা কালারলেস থেকে পিঙ্ক কালার দিচ্ছে, ভাইস ভার্সা পিঙ্ক কালার থেকে কালারলেস হচ্ছে, তখনই আমরা স্টপ করে দিব, কারণ আমরা বুঝবো যে দ্যাট ওয়াজ দ্য এন্ড পয়েন্ট। এন্ড এই হচ্ছে মেকানিজম অফ ইন্ডিকেটর, যে কিভাবে ইন্ডিকেটর কাজ করে। তাহলে হোয়াট ইজ দ্য ইন্ডিকেটর এন্ড হোয়াট ইজ দ্য রোল অফ ইন্ডিকেটর? রিমেম্বার দিস। ওকে, এবার দেখো কিছু বিষয় জানতে হবে, সেটা হচ্ছে অ্যাসিড বেস ইন্ডিকেটর নিয়ে তো কথা। তাহলে ইন্ডিকেটর তোমার জানা দরকার হবে, ইন্ডিকেটর পিএইচ লিমিট, কালার ইন অ্যাসিডিক সলিউশন, কালার ইন বেসিক সলিউশন। এই চারটা জানতে হবে তোমার, কম্পালসারি এই চারটা জানা। কোন ইন্ডিকেটর? এট ফার্স্ট ফেনোক্সেলিন। ইন্ডিকেটর যদি হয় ফেনোক্সেলিন, তবে পিএইচ এর লিমিট হচ্ছে 8 থেকে 10। পিএইচ এর লিমিট হচ্ছে 8 থেকে 10। এটা একটু এদিক সেদিক হতে পারে,
ধরো এমনও কোথাও লেখা থাকতে পারে যে 8.3 থেকে 10, আবার কোথাও লেখা থাকবে 8 থেকে 10.3, এরকম টাইপ একটু ভ্যারি করতে পারে অল্প, বাট মনে করো 8 থেকে 10। pH এর লিমিট 8 থেকে 10। কালার ইন অ্যাসিডিক সলিউশন কালারলেস, কালার ইন বেসিক সলিউশন পিঙ্ক। তাহলে ফেনোপথেরিন নিয়ে তুমি কি জানো? যে ফেনোপথেরিন হচ্ছে একটা অ্যাসিড বেস ইন্ডিকেটর যার pH লিমিট হচ্ছে 8 থেকে 10। এটা কি, এটা আমি বুঝিয়ে বলবো। এটা অ্যাসিডিক সলিউশনে কালারলেস, এটা বেসিক সলিউশনে পিঙ্ক। তো সেকেন্ড ইম্পর্টেন্ট ইন্ডিকেটর হচ্ছে মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জ দ্য অ্যানাদার ইন্ডিকেটর যার pH লিমিট হচ্ছে 3.1 থেকে 4.8। আমি আবার বলতেছি, এটা একটু এদিক সেদিক হতে পারে। যেটা অ্যাসিডিক সলিউশনের কালার হলো রেড, বেসিক সলিউশনের কালার হচ্ছে ইয়েলো। তাহলে মিথাইল অরেঞ্জ অ্যাড করলে অ্যাসিডিক সলিউশন হলে ওটা কালার হবে রেড, আর যদি বেসিক সলিউশন অ্যাড করো তাহলে ওটা হবে ইয়েলো। অ্যানাদার ইন্ডিকেটর হলো মিথাইল রেড, ইন্ডিকেটরই হচ্ছে মিথাইল রেড। এটার pH লিমিট মিথাইল রেড যদি হয় তাহলে 4.2 থেকে 5.3, যেটা অলসো অ্যাসিডিক সলিউশনে রেড এন্ড বেসিক সলিউশনে ইয়েলো। তাহলে এই হচ্ছে the three common indicator, their pH limit and their color, and this is very important, which is very important, remember. তাহলে এটা জানা হলো, এটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, এবার তোমার যে নলেজটা সেটা হলো গিয়ে সুইটেবল ইন্ডিকেটর। তা হচ্ছে সুইটেবল ইন্ডিকেটর, অর্থাৎ কখন কোন ইন্ডিকেটর সুইটেবল, কখন কোন ইন্ডিকেটরটা সুইটেবল, এটা খুবই ইম্পর্টেন্ট ওয়ান থিং। রিমেম্বার দিস অলসো। তাহলে এরকম ফার্স্ট অপশন, যদি এমন হয় যে স্ট্রং অ্যাসিড এন্ড স্ট্রং বেস, স্ট্রং অ্যাসিড এন্ড স্ট্রং বেস ইউজ করছো তুমি টাইট্রেশনে স্ট্রং অ্যাসিড এন্ড স্ট্রং বেস ইউজ করছো। টাইট্রেশনে যদি স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস ইউজ করো, ফর এক্সাম্পল যে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের মধ্যে তুমি মনে করো বিটুইন হাইড্রোক্লোরিক অ্যাসিড এন্ড সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ এইভাবে দেখতে পারো যে স্ট্রং অ্যাসিড এন্ড স্ট্রং বেস যার মধ্যে অ্যাসিড হিসেবে আছে হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড, আর বেসে সাপোজ আছে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই তাহলে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের টাইট্রেশন মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এন্ড সালফিউরিক অ্যাসিড অ্যাসিড হিসেবে থাকবে, সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড বেস হিসেবে থাকবে। যদি এদের মধ্যে টাইট্রেশন হয় তাহলে সুইটেবল ইন্ডিকেটর কি হবে? তাহলে সুইটেবল ইন্ডিকেটর কি? সুইটেবল ইন্ডিকেটর কি হবে তাহলে? রিমেম্বার, এক্ষেত্রে সুইটেবল ইন্ডিকেটর হবে অল ইন্ডিকেটর, বা আমরা বলি হলো এনি ইন্ডিকেটর। তার মানে যদি অ্যাসিড বেস দুইটা স্ট্রং হয় তাহলে আমরা যে কোনো ইন্ডিকেটর নিতে পারি, কোনো সমস্যা নাই। এনি ইন্ডিকেটর, অল ইন্ডিকেটর, যে কোনোটাই নেওয়া যাবে। তাহলে সুইটেবল কোনটা? যে কোনোটাই সুইটেবল, সবগুলোই সুইটেবল, এমনটা বুঝাই বলবো। এটার এক্সপ্লেনেশন আছে, এটার এক্সপ্লেনেশন আছে। এরপরে যদি এমন হয় যে উইক অ্যাসিড এন্ড
স্ট্রং বেস, উইক অ্যাসিড স্ট্রং বেস, মানে অ্যাসিড হচ্ছে উইক, বেস স্ট্রং। এরকম এক্সাম্পল কি হতে পারে? উইক অ্যাসিড স্ট্রং বেসে যেটা দিবে আমি সেটা দিয়েই বলি, ইথানোয়িক অ্যাসিড দিবে, অ্যাসিডের সাইডে ইথানোয়িক অ্যাসিড দিবে, কিন্তু এমন না যে একেবারে ইথানোয়িক অ্যাসিডের মধ্যেই দিবে। এটা ছাড়াও দেখা গেছে যে H2CO3 দিলেও দিতে পারে, H2CO3 যদি দেয় দিতে পারে চাইলে। তাহলে ইথানোয়িক অ্যাসিড বা কার্বনিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড কার্বনিক অ্যাসিডকে দিবে হচ্ছে তারা অ্যাসিড হিসেবে, আর বেস হিসেবে একইভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিল। যদি এমন হয় যে অ্যাসিড উইক বাট বেস স্ট্রং, তাহলে সুইটেবল ইন্ডিকেটর কি হবে? সুইটেবল ইন্ডিকেটর, রিমেম্বার এই সময় সুইটেবল ইন্ডিকেটর হলো ফেনফথেলিন। তাহলে এবার সুইটেবল ইন্ডিকেটর হতে যাচ্ছে ফেনফথেলিন। কেন, তার এক্সপ্লেনেশন আমি দিব, ওয়েট করো। তাহলে সুইটেবল ইন্ডিকেটর হচ্ছে এই ক্ষেত্রে ফেনফথেলিন, ফেনফথেলিন হচ্ছে সুইটেবল ইন্ডিকেটর। এবার আসো থার্ড অপশন। থার্ড অপশন হলো কি, স্ট্রং অ্যাসিড, স্ট্রং অ্যাসিড এন্ড হলো উইক বেস। এবার হচ্ছে অ্যাসিড স্ট্রং বেস উইক। অ্যাসিড স্ট্রং বেস যদি উইক হয় তাহলে আমরা অ্যাসিড হিসেবে পাচ্ছি কাদেরকে? হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আর হলো সালফিউরিক অ্যাসিডকে অ্যাসিড হিসেবে পাবো। আর বেস যেহেতু উইক, উইক বেস হিসেবে দেওয়া হয় কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে উইক বেস। তাহলে স্ট্রং অ্যাসিড উইক বেস হইলে এই হচ্ছে অপশন। আর সেই সময় সুইটেবল ইন্ডিকেটর হচ্ছে, এই সময় সুইটেবল ইন্ডিকেটর হলো মিথাইল অরেঞ্জ অর মিথাইল রেড। অর্থাৎ আমি মিথাইল অরেঞ্জও নিতে পারবো, মিথাইল রেডও নিতে পারবো। তাহলে ওয়ান অপশন হলো স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, এরপর অপশন হচ্ছে উইক অ্যাসিড স্ট্রং বেস, এরপর হলো স্ট্রং অ্যাসিড উইক বেস। তাহলে আমার আর কি অপশন আছে? ওয়ান মোর অপশন, তা হলো উইক অ্যাসিড এন্ড উইক বেস। আর একটাই অপশন আছে উইক অ্যাসিড উইক বেস, যেটা কখনোই দিবে না, জেনে রাখো শুধু উইক অ্যাসিড উইক বেস, মানে যদি দুইটাই উইক হয়। এমনটা কিছু না, আমরা মানে এমনটা হয়ও না, করিও না বা হয়ও না। উইক অ্যাসিড উইক বেস যদি থাকে বলার জন্য বলবে অ্যাসিড হচ্ছে তখন কার্বনিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, আর বেসের মধ্যেও যদি উইকটাই থাকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট। যদি এমনটা বলে থিওরিটিক্যালি, তাহলে সুইটেবল ইন্ডিকেটর কি? সুইটেবল ইন্ডিকেটর হচ্ছে নো ইন্ডিকেটর। সুইটেবল ইন্ডিকেটর মানে কি? অর্থাৎ নো ইন্ডিকেটর, এক্ষেত্রে কোনো সুইটেবল ইন্ডিকেটর নাই। যে তুমি যে সিলেকশন দিলা, তুমি যে সিলেকশন দিলা যে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস হলে অল ইন্ডিকেটর, আর কখনো ফেনফথেলিন কখনো মিথাইল অরেঞ্জ, বা একবার যে তুমি বললা যে কোনো ইন্ডিকেটর এখানে আমরা নিতে পারবো না, তো এইসব ডিসিশন আসছে কোথা থেকে? এই ডিসিশন কিসের থেকে আসছে? আর সেটাই হচ্ছে মোস্ট ভাইটাল থিং, আর সেটাই হচ্ছে মোস্ট ভাইটাল থিং, আর সেটা হচ্ছে টাইট্রেশন কার্ভ বলে। আর ওটা হচ্ছে টাইট্রেশন কার্ভ, টাইট্রেশন কার্ভ। আর তার জন্য দেখাতে হয় টাইট্রেশন কার্ভ। এই এক্সপ্লেনেশনটা আছে হচ্ছে কোথায়? সেটা আছে টাইট্রেশন কার্ভে। তাহলে তোমরা এবার তোমাদের
ফুল অ্যাটেনশনটা দিও, কারণ এখন আমি মেইন জায়গায় চলে আসছি। আমি এখন মেইন থিমটাতে চলে আসছি। দেখি তো, নুসরাত, নাওয়ার, অপিকা, সাদমান, সাজমিনা, উষ্ণ, আবিদ এন্ড রিফা। কিন্তু আমি তাসিন আর রামিমা ডিসকানেক্ট হয়ে গেছে না? আচ্ছা, তো অ্যাসিড বেস ইন্ডিকেটরের সাইটেশন কার্ভ, আর এই কার্ভটা, এই কার্ভের এক্সপ্লেনেশন বা কার্ভের যে অবজারভেশন, এই কার্ভের অবজারভেশন থেকেই বোঝা যাবে যে কোন ইন্ডিকেটরটা সুইটেবল। কার্ভটা যেভাবে ড্র করতে হয়, কার্ভটা যেভাবে ড্র করতে হয়, হ্যাঁ, সেটা এরকম। এই পাশে মেনশন করবা ভি অ্যাসিড, এখানে মেনশন করবা ভি বেস, এখানে মেনশন করবা 0, এখানে মেনশন করবা 14, 0 14, ভি অ্যাসিড, ভি বেস, ভলিউম অফ অ্যাসিড, ভলিউম অফ বেস। যেখানে বা যে পয়েন্টে ভলিউম অফ অ্যাসিড এন্ড ভলিউম অফ বেস ইকুয়াল, সেই পয়েন্টে পিএইচ কত। আর তাছাড়াও 0 থেকে 14 এর মধ্যে পিএইচ কত, এইখানে পিএইচ কত, 7, রাইট না? তাহলে এখানে পিএইচ কত, 7। এন্ড এইটাকে, এই জায়গাটাকে দেখো, এই যে এইটা এইটা এই যে এইটা এই যে এটা একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে বলে পয়েন্ট অফ ইকুইভ্যালেন্ট। এই পয়েন্টটা হচ্ছে পয়েন্ট অফ ইকুইভ্যালেন্ট। আর যেখানে পয়েন্ট অফ ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে এখানে পিএইচ এর ভ্যালু 7, পয়েন্ট অফ ইকুইভ্যালেন্টে পিএইচ এর ভ্যালু কত, 7। তাহলে এখানে পিএইচ এর ভ্যালু 7, আর এটা 0 থেকে 14 হলো পিএইচ এর ভ্যালু, পিএইচ স্কেল এটা। এখানে পিএইচ 7, আর এটাই হচ্ছে পয়েন্ট অফ ইকুইভ্যালেন্ট। এইদিকে ভি অ্যাসিড, আর এদিকে হচ্ছে সরি ভি বেস, আর এদিকে হচ্ছে ভি অ্যাসিড। তার মানে ওই এন্ডে যত সামনে যাবা বা যত প্রগ্রেস করবা, তত অ্যাসিডের কি বাড়বে, ভলিউম বাড়বে। সরি, বেজের ভলিউম এদিকে কি হবে, ইনক্রিজ হচ্ছে। এইদিকে বেজের ভলিউম ইনক্রিজ হচ্ছে, আর এইদিকে অ্যাসিডের ভলিউম ইনক্রিজ হচ্ছে। বেজের ভলিউম, তুমি যদি বেজ অ্যাড করো তাহলে পরে বেজের ভলিউম ইনক্রিজ হচ্ছে, আর যদি তুমি অ্যাসিড অ্যাড করো তাহলে এইদিকে অ্যাসিডের ভলিউম ইনক্রিজ হবে। তুমি যদি মনে করো যে তুমি অ্যাসিডকে বেজ দিয়ে নিউট্রালাইজ করতেছো, দ্যাট মিনস তুমি বেজ অ্যাড করে অ্যাসিডকে নিউট্রালাইজ করতেছো, বেজ অ্যাড করে অ্যাসিডকে নিউট্রালাইজ করতেছো।
তাহলে তুমি কি অ্যাড করতেছো? বেজ অ্যাড করতেছো। তুমি বেজ অ্যাড করতেছো, অ্যাসিডের মধ্যে তুমি বেজ অ্যাড করতেছো। তাহলে অ্যাসিড মানে কি, পিএইচ কি ছিল? লেস দেন 7। পিএইচ অ্যাসিডের মধ্যে কি ছিল? লেস দেন 7। তুমি যখন বেজ অ্যাড করতেছো, ঠিক একটা সময় আসবে যখন পিএইচ ইজ ইকুয়াল টু 7 হবে। ঠিক একটা সময় আসবে যখন পিএইচ ইজ ইকুয়াল টু 7 হবে। তার মানে সলিউশনটা অ্যাসিড, তুমি যতই বেজ অ্যাড করতেছো, অ্যাসিড বেজটাকে কি করে দিচ্ছে? নিউট্রাল করে দিচ্ছে, নিউট্রাল করে দিচ্ছে, নিউট্রাল করে দিচ্ছে, নিউট্রাল করে দিচ্ছে। তার মানে কি বেজের ভলিউম এখনো বাড়তেছে না। এক সময় বেজ অ্যাসিডকে নিউট্রাল করে দিয়ে পিএইচ কত করে দিবে? 7 করে দিবে। এই হচ্ছে তার 7। এরপরে তুমি বেজ অ্যাড করতেছো, এরপরেও তুমি বেজ অ্যাড করতেছো, এরপরেও তুমি বেজ অ্যাড করতেছো। সাপোজ বেজ অ্যাড করতেছো, যখন তুমি বেজ অ্যাড করতেছো, আর সেটা যদি এমন হয় যে ওটা একটা স্ট্রং বেজ, আর তা যদি এমন হয় যে ওটা একটা স্ট্রং বেজ, যেই বেজটা তুমি অ্যাড করতেছো সেটা একটা স্ট্রং বেজ, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে যে অ্যাসিডটা নিউট্রাল হইছে, পিএইচ 7 হইছে, তারপরে এই বেজের মাত্র একটা ড্রপ, মাত্র অনলি ওয়ান ড্রপ, এই স্ট্রং বেজের মাত্র একটা ড্রপ আসছে এই সলিউশনে, মাত্র একটা ড্রপ আসছে। একটা ড্রপ আসছে, অর্থাৎ এই একটা ড্রপের কারণে তো আর বেজের ভলিউম তেমন তেমন কোনো চেঞ্জ হয় নাই, ভলিউমটা তেমন কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ হয় নাই, মাত্র ওয়ান ড্রপ বেজ আসছে, তাতে করে বেজের ভলিউম তেমন কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ হয়নি। কিন্তু সেই একটা ড্রপ বেজের কারণে দেখা যাবে পিএইচ 7 থেকে লাভ দিয়ে 8 চলে যাবে। কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। তার মানে বেজ অ্যাড করার পর সেটা যদি স্ট্রং বেজ হয়, তাহলে সে যখন পয়েন্ট অফ ইকুইভ্যালেন্টটাকে ক্রস করবে, পয়েন্ট অফ ইকুইভ্যালেন্টকে যখন সে ক্রস করবে, অর্থাৎ 7 থেকে যখন সে ওভার হবে, 7 কে যখন সে এক্সিট করবে, তখন সে দেখা যাবে যে 7 থেকে 8 জাম্প করবে। সোজা কথা, 7 থেকে 8 জাম্প করবে, অর্থাৎ ভলিউম চেঞ্জ হইতে দেয় নাই, যেটুকু চেঞ্জ হয়েছে সেটা নেগলিজিবল। এক জাম্প করে সে 8 চলে যাবে। 8 চলে যাওয়ার পর একটা ড্রপের তুমি এক ড্রপ দিচ্ছ, তারপর তো তুমি আরো দিচ্ছ, আরো দিচ্ছ, তো তখন কি হবে? পিএইচ এর ভ্যালুটা, তারপরে বেজের ভলিউম বাড়তেছে, পিএইচ বাড়তেছে, বেজের ভলিউম বাড়তেছে, পিএইচ ও বাড়তেছে, এমনটা চলতে থাকবে। এবং এই চলাটা কোন পর্যন্ত চলবে? 10 পর্যন্ত। পিএইচ যতক্ষণ পর্যন্ত কোথায় যাবে? 10। পিএইচ যখন 10, যদিও এইটা 10 এর মধ্যে ডিসটেন্সটা বেশি দেখাচ্ছে না, এটা যদি আমার 8 হয় তাহলে আমি এইভাবে দেখাই 10টাকে আরেকটু ডাউনে। তাহলে ভালো করে ফলো করো। এটা এই লাইনটা কখন পাচ্ছ তুমি? এই কার্ভটা কখন আসতেছে? এই কার্ভটা কার টাইমে আসছে? যখন এটা স্ট্রং বেস, যখন এটা স্ট্রং বেস। তার মানে কি, তুমি যখন স্ট্রং বেস অ্যাড করছো, অ্যাড করার পরে যখন তুমি পিএইচ 7 এ আসছো, তুমি যখন পয়েন্ট অফ ইকুইভ্যালেন্টে আসছো, তারপরে যখন তুমি বেস অ্যাড করতেই আসো এবং সেখানে মাত্র একটা ড্রপ আসছে, সেই ড্রপটাই পিএইচডি কোথায় নিয়ে গেছে? 8 এ। সেই ড্রপটা পিএইচডি কোথায় নিয়ে গেছে? 8 এ। 8 এ যাওয়ার পরে তারপরে আস্তে আস্তে বাড়বে। 8 এ যা বাড়বে যখন, মানে কি, তার মানে সে হলো এমন একটা ব্যাপার যে অ্যাসিড থেকে সে মাত্র বেজে গেছে, সে অ্যাসিড থেকে বেজে যায়, মানে হঠাৎ করে পিএইচ অনেকটা বেড়ে গেছে, তারপরে আর সহজে বাড়ে না, তবে আস্তে 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 বাড়ে। তো বাড়তে 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 একটা সময় পর্যন্ত আর ইনক্রিজ হয় না। 10 পর্যন্ত যখন হয়ে যায়,
তখন পিএইচটা কি হয় না, আর নো মোর 10, মানে আর চেঞ্জ হবে না। তুমি আর যত বেশি দাও না কেন, এই পিএইচ আর 10 এর উপরে যাবে না। এইটা এইটা কখন পেলা? স্ট্রং বেজের টাইমে। কিপ ইট আপ। ওকে, এইবার ভাইস ভার্সা, তুমি এবার কি করতেছো? উল্টা কাজ করতেছো। ও, পিএইচ তাহলে কি হইতেছে? বেড়ে গেছে পরে, না? ডিক্রিজ থেকে নিউট্রাল হয়ে বাড়ছে, ডিক্রিজ থেকে নিউট্রাল হয়ে বাড়তেছে, তাহলে এইটা একটা চেঞ্জ। আচ্ছা, এবার আসো, তুমি যদি ঠিক অপোজিট কাজটা করো, অর্থাৎ তুমি এবার অ্যাসিড অ্যাড করবা, তুমি এবার অ্যাসিড অ্যাড করবা বেইজে, অ্যাসিড অ্যাড করবা বেইজে, তাহলে এবার কি ঢালতেছো? অ্যাসিড। কি অ্যাড করতেছো? অ্যাসিড। ভলিউম কার ইনক্রিজ হচ্ছে? অ্যাসিডের। কি অ্যাড করতেছো? অ্যাসিড অ্যাড করতেছো। তাহলে অ্যাসিড অ্যাড করতেছো, অ্যাসিড অ্যাড করতে 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 একসময় পিএইচ কোথায় নিয়ে আসছো? 7 এ। অ্যাসিড অ্যাড করতে করতে, অ্যাসিড অ্যাড করতে করতে একসময় পিএইচ কোথায় নিয়ে আসছো? 7 এ। পিএইচ যখন 7 এ আসছে, আসছে ভালো কথা, তারপরে যখন তুমি অ্যাসিড আবার অ্যাড করছো, এবং সেটা যদি হয় স্ট্রং অ্যাসিড, তাহলেও আবার পিএইচ কি করতে জানো? 7 থেকে, যেমন এইটা যেমন একটা জাম্প দিতে, ঠিক এখানে 7 থেকে সে 6 এ চলে আসবে এক লাফে। অর্থাৎ 6 এও, মানে 7 থেকে 8 এ যাওয়ার জন্য এন্ড 7 থেকে 6 এ আসার জন্য দেখা যাবে যে খুব একটা অ্যাসিড বেজ অ্যাড করা লাগে নাই। তারপর থেকে দেখা গেছে যে কমতে থাকবে ঠিকই, কিন্তু সেই ডিক্রিজটা হইবে আস্তে আস্তে, গ্র্যাজুয়ালি ডিক্রিজ হবে। এরপর থেকে গ্র্যাজুয়ালি ডিক্রিজ হবে, 6 এর পর থেকে আস্তে আস্তে ডিক্রিজ হবে। এবং সেটার লোয়ার লিমিট কত? 3। তাহলে লোয়ার লিমিট কত? 3। এইটা কোন কার্ভ? কার কার্ভ? এটা হচ্ছে স্ট্রং অ্যাসিডের, এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড, এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড। তাহলে তোমার টাইট্রেশন যদি হয় স্ট্রং অ্যাসিড ভার্সাস স্ট্রং বেস, তাহলে টাইট্রেশন কার্ভ কোনটা? তোমার টাইট্রেশন যদি হয় স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের, তাহলে তোমার টাইট্রেশন কার্ভ কোনটা? এইটা। তোমার টাইট্রেশনটা যদি দেখো যে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের টাইট্রেশন, তাহলে টাইট্রেশন কার্ভ কোনটা হবে? এইটা হচ্ছে টাইট্রেশন কার্ভ। তাহলে এই কার্ভটা কার জন্য? স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসে, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসে। তাহলে এই কার্ভটা আঁকতেছো কার জন্য? যখন টাইট্রেশনটা হচ্ছে বিটুইন স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস। ওকে, ফাইন। এবার আসো ইন্ডিকেটর সিলেক্ট করব। এবার আমরা ইন্ডিকেটর সিলেক্ট করব। পিএইচ এর লোয়ার লিমিট কত? 3। পিএইচ এর লোয়ার লিমিট কত? পিএইচ যে চেঞ্জ হচ্ছিল তার লোয়ার লিমিট কত? 3। আর তার হায়ার লিমিট কত? 10। তাহলে এখন দেখো যে কোন কোন ইন্ডিকেটর আছে এই 3 থেকে 10 এর রেঞ্জের মধ্যে, কোন কোন ইন্ডিকেটর আছে 3 থেকে 10 এর ভিতরে। তাহলে তোমরা একটু মনে করে দেখো যে আমি যে 3টা দিলাম, সেই 3টার কোনোটাই কি এর বাইরে আছে? আমি যে দিলাম ফেনোক্সেলিন 8 থেকে 10, আমি দিলাম মিথাইল অরেঞ্জ 3.1 থেকে 4.8, আমি যে দিলাম হচ্ছে তোমার মিথাইল রেড যেটা 4.2 থেকে 5.3, তো সবগুলোই তো এর ভিতরেই, সব ইন্ডিকেটর তো এর মধ্যেই। তাহলে কি ডিসিশন? অল ইন্ডিকেটর। তাহলে কি ডিসিশন হইলো? অল ইন্ডিকেটর। তাহলে এক্সপ্লেনেশন হলো যে অ্যাসিড বেস ইন্ডিকেটর যদি স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস হয়, তাহলে কেন বললাম যে অল ইন্ডিকেটর? কারণ তার টাইটেল কার বলতেছে যে পিএইচ এর চেঞ্জ হচ্ছে 3 থেকে 10 পর্যন্ত। তাহলে এর মধ্যে যাদের পিএইচ এর চেঞ্জ এবং যেসব ইন্ডিকেটর কালার চেঞ্জ করে সব ইন্ডিকেটর ইউজ করা যাবে। তার মানে আমরা এখানে যে কোনোটাই, যে কোনো, আমার খুশি আমি যে কোনো ইন্ডিকেটর নিতে পারতাম এখানে। বাস, এটা হচ্ছে যখন স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস তখন। আচ্ছা, এবার কি করি? তুমি মনে করো তোমার বেস যেটা আছে ওটা উইক নাও, বেস কি নিবা? উইক বেস। যদি উইক বেস হয় তাহলে কি হবে? এটা যদি স্ট্রং বেস হয় তার জন্য, আর যদি উইক বেস হয় তাহলে কি হবে? উইক বেস দিয়ে যদি আমরা কোনো স্ট্রং অ্যাসিডকে নিউট্রালাইজ করি, উইক বেস দিয়ে যদি আমরা কোনো স্ট্রং অ্যাসিডকে নিউট্রালাইজ করি, তাহলে উইক বেস এই স্ট্রং অ্যাসিডটাকে
উইক বেস এই স্ট্রং অ্যাসিডটাকে নিউট্রাল করতে থাকবে, উইক বেস স্ট্রং অ্যাসিডটাকে নিউট্রাল করতে থাকবে, নিউট্রাল করতে 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 একসময় কি নিউট্রাল করবে, করে পিএইচ কে নিয়ে আসবে 7 এ, নিউট্রাল হয়ে গেল এবং পিএইচ আসলো কোথায় 7 এ, কিন্তু বেসটা উইক বেস। এই জন্য দেখা যাবে যে সলিউশনটা নিউট্রাল হওয়ার পর বেসটা উইক বেস হওয়ার কারণে আমরা যখন আরো উইক বেস অ্যাড করবো, মানে নিউট্রাল হয়ে গেছে তারপরেও অ্যাড করতেছি, নিউট্রাল হয়ে গেছে তারপরেও অ্যাড করতেছি, কিন্তু সেটা উইক বেস। দেখা যাবে কি জানো, ওই উইক বেস যতই অ্যাড করতেছে না কেন পিএইচ একেবারেই নেগলিজিবল চেঞ্জ হচ্ছে, মানে হচ্ছেই না বলতে গেলে, নেগলিজিবল চেঞ্জ হচ্ছে, অর্থাৎ পিএইচ যে 7 এ আছে ওই 7 এর মধ্যেই পড়ে আছে। অনেকটা এমন যে পিএইচ যে 7 এ আছে ওই 7 এর মধ্যেই পড়ে আছে, তার সময় উইক বেস, তার টাইমে এটা উইক বেস, এটা উইক বেস। আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এটা হচ্ছে উইক বেস, এটা হলো উইক বেসের সময়। এখন ডিসিশন নাও, যদি তোমার টাইট্রেশনটার মধ্যে থাকে স্ট্রং অ্যাসিড কিন্তু উইক বেস, তোমার টাইট্রেশনে যদি থাকে স্ট্রং অ্যাসিড উইক বেস, তাহলে পিএইচ এর লিমিট কত, 3 থেকে 7, তাহলে পিএইচ এর লিমিট কত, 3 থেকে 7। উইক স্ট্রং অ্যাসিড আর উইক বেস যদি আমরা নেই তাহলে পিএইচ এর চেঞ্জ হচ্ছে 3 থেকে 7 পর্যন্ত। তাহলে 3 থেকে 7 পর্যন্ত কি সব ইন্ডিকেটর আছে? নেই তো। পিএইচ 3 থেকে 7 এর মধ্যে কি সব ইন্ডিকেটর হয়? হয় না। তাহলে কোন ইন্ডিকেটর হবে বা কোনটা হবে না? আমরা যে তিনটা জানলাম তার মধ্যে ফেনোক্সিলিন এবার হবে না, কারণ ফেনোক্সিলিন কত ছিল, 8 থেকে 10, 8 থেকে 10, তাহলে এবার আর ফেনোক্সিলিন নেওয়া যাবে না। নিতে পারবো কি, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। তাহলে স্ট্রং অ্যাসিড আর উইক বেস হইলে কেন বলছি যে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড নেওয়া যায়। আচ্ছা, এবার আসো, বেসটা স্ট্রং, বেসটা স্ট্রংই আছে কিন্তু অ্যাসিড এবার উইক, অ্যাসিড এবার উইক, তাহলে একই তো ঘটনা হবে। উইক অ্যাসিড দিয়ে যখন স্ট্রং বেসকে আমরা নিউট্রাল করব, পিএইচ এক সময় যখন 7 হবে, তারপরে যখন আমরা উইক অ্যাসিড অ্যাড করব, সেই উইক অ্যাসিড পিএইচটাকে 7 থেকে খুব একটা কমাতে পারবে না, খুব একটা কি হবে না, কমবে না, একদম নেগলিজিবল। তাহলে এটা কার সময়, এটা হলো উইক অ্যাসিডের টাইমে। তাহলে এটা উইক অ্যাসিড আর এটা স্ট্রং বেস, তার মানে টাইট্রেশন কার মধ্যে, উইক অ্যাসিড স্ট্রং বেস। তাহলে লিমিট কত, 7 থেকে 10, লিমিট কত, 7 থেকে 10। তাহলে 7 থেকে 10 এর মধ্যেও কি আমি সব ইন্ডিকেটর পাইতেছি, পাইতেছি না তো। 7 থেকে 10 এর মধ্যে একটা ইন্ডিকেটর আছে, ফেনোক্সিলিন, 8 থেকে 10 যেটা। তার মানে উইক অ্যাসিড আর স্ট্রং বেস হলে কোনটা সুইটেবল, ফেনোক্সিলিন। তোমরা চিন্তা করো, করেও এখনো আমি জানি যে তোমাদের বিশ্বাস করতে পারছি কিনা, যেটা কতটা ইম্পর্টেন্ট। এটা শুধু একটু বলি আমি, কতটা ইম্পর্টেন্ট। 2017 এ আসছে, 2018 এ আসছে, 2019 এও আসছে, আর কি বলবো, হ্যাট্রিক হয়ে গেছে, এটা হ্যাট্রিক হয়ে গেছে। মানে আমি চিন্তা করতে পারি না কি ব্যাপার, 17 এও বললো যে কোনটা সুইটেবল ইন্ডিকেটর সিকিউতে, এবং তাও ডিতে কোশ্চেন। 2018 এ এসেও বললো কোনটা সুইটেবল ইন্ডিকেটর, তাও ডিতে এসে বললো। আবার 2019 এ এসে বললো যে কোনটা সুইটেবল ইন্ডিকেটর, ডিতে এসে বললো। চিন্তা করে এবার, পরপর 3বার 2020 তে যাও পরীক্ষা হয়নি, কি যে হইতো তাইলে, তাহলে মনে হচ্ছে 4বার হয়ে যেত যদি দিতই। এই জন্য এটাকে আমরা কখনোই সাজেশন থেকে ছাড়ি না। আচ্ছা, তাহলে আর শেষ যে একটা অপশন ছিল, এবার একটু মনে করে দেখো, লাস্ট কি অপশন ছিল, দুইটা উইক হইলে। দেখো তো দুইটা উইক হইলে কি অবস্থা, এইটা উইক, এটা উইক, এইটা উইক, এইটা উইক। তাহলে এইটাও উইক, এইটা উইক যদি হয় তাহলে পিএইচি চেঞ্জ হচ্ছে, পিএইচ তো চেঞ্জই হচ্ছে না। তাহলে আমার ইন্ডিকেটর দিয়ে আমি কাজ করবো কিভাবে, কোনো ইন্ডিকেটর এখানে কাজ করবে, করবে না। এই জন্য বলছি নো ইন্ডিকেটর।
এই জন্য বলেছিলাম যে নো ইন্ডিকেটর। তাহলে চিন্তা করো ওয়ান যে এটা কতটা ইম্পর্টেন্ট ফর দ্য সিলেকশন অফ ইন্ডিকেটর। এটা ডিসিশন মেকিং টাইপের কোশ্চেন, এটা ডিসিশন মেকিং টাইপের একটা কোশ্চেন। কারণ এই চ্যাপ্টারের নন রেডস পার্টে স্পেশালি ডিসিশন মেকিং টাইপের কিছু নাই, বেশিরভাগই হলো ডিটারমিনেশন 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 ক্যালকুলেশন ডিটারমিনেশন, ডিসিশন মেকিং টাইপের তেমন কিছু নাই। এটাই হচ্ছে দ্য পার্ট যেটার মধ্যে ডিসিশন মেকিং আছে, যার কারণে কি হয় এটা এত বেশি দিয়ে যায়, যার কারণে এটা এত বেশি দিয়ে দেয়। তাহলে আমি এই ট্র্যাডিশন কার্ডটা মানে কম বেশি তো যতটুকু বুঝালাম, আই হোপ তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো। এন্ড এটা আরো এক্সারসাইজ করলে পরে পেরে যাবে ইনশাআল্লাহ। ঢাকা বোর্ড 2019 এর ভিডিওটা আমি লিখতেছি। ঢাকা বোর্ড 2019। ঢাকা বোর্ড 2019, ডিবি 2019। বলছে সলিউশন 1, সলিউশন 2, সলিউশন 1, সলিউশন 2, 15 মিলিলিটার 0.1 না 0.02 মোলার H2C2O4, 5 ml 10%, 5 ml 10%, 5 ml 10% হচ্ছে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড এটা দেওয়া আছে সলিউশন 1 আর সলিউশন 2। আচ্ছা, এরপরে এইভাবে দিচ্ছে আরেকটা, তা হলো ইন্ডিকেটর রেঞ্জ অফ পিএইচ চেঞ্জ। ইন্ডিকেটর এ, ইন্ডিকেটর বি, বলছে রেঞ্জ অফ পিএইচ চেঞ্জ। পিএইচ চেঞ্জ, রেঞ্জ অফ পিএইচ চেঞ্জ দিচ্ছে কত? 3.1 থেকে 4.4, 3.1 থেকে 4.4 বলছে একটা, 8.3 থেকে 10 বলছে একটা, 8.3 থেকে 10 বলছে একটা। আচ্ছা, বলে তোমাকে সিতে কোশ্চেন করেছে যে ক্যালকুলেট the concentration of solution 2 in ppm unit. Calculate the concentration of solution 2 in ppm unit. ppm unit এটা সিতে কোশ্চেন করছে। আর ডি এর কোশ্চেনে বলছে which indicator of stem is suitable for the titration 1, which indicator is suitable for the titration 1, মানে আমি পুরো কোশ্চেনটা লিখলাম না ইচ্ছা করে, হ্যাঁ, which indicator is suitable for the titration 1 অ্যানালাইজ করতে বলবে। হ্যাঁ, ঢাকা বোর্ড 2019, তার মানে the last question from board। সিতে বলতেছে যে ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন অফ সলিউশন 2, সলিউশন 2 যেটা 10% এর সোডিয়াম হাইড্রোক্সাইড, 10% সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা ppm এ কত? ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন অফ সলিউশন 2 ইন ppm ইউনিট, অর্থাৎ ppm ইউনিটে 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের তোমার ppm ইউনিটে কত কনসেন্ট্রেশন?
ppm ইউনিটে এটা কত ppm, ppm ইউনিটে এটা কত ppm ইউনিটে, ঠিক আছে, যে এটা ppm ইউনিটে কত। তাহলে এই সি এর সলিউশনটা হচ্ছে এরকম যে তোমার এইটা কিন্তু বেশ একটা প্রবলেমেটিক ছিল। প্রবলেমেটিক এই জন্য যে এইখানে এই 5 ml এর কোনো কাজ নাই। দিস ইজ দ্য ইস্যু হেয়ার। কোশ্চেন হচ্ছে ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন অফ সলিউশন 2 ইন ppm ইউনিট। সলিউশন 2 এর ppm ইউনিটে কনসেন্ট্রেশন ডিটারমিন করতে হবে, অথচ আমার 5 ml এর এখানে কোনো কাজ নাই। শুধুমাত্র একটু 10% সোডিয়াম হাইড্রোক্সাইড এইটুকু দিয়ে কোশ্চেন আনসার করা লাগবে। 10% সোডিয়াম হাইড্রোক্সাইড শুধুমাত্র এতটুকু দিয়েই অ্যান্সারটা করা লাগবে যে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড, দ্যাটস অল। তাহলে ppm এ তার কনসেন্ট্রেশন কত, 10% সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে ppm এ তার কনসেন্ট্রেশন কত। এটা তোমার দুই ভাবে করা যায়। তার একটা অপশন হলো এটাকে মোলারিটি বের করে নিয়ে করা যায়। একটা অপশন হচ্ছে যে সিকিউতে করলে এটা করা ভালো, আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি সিকিউতে করলে এটা ভালো, মোলারিটিতে কনভার্ট করে করা যায়। 10% সোডিয়াম হাইড্রোক্সাইডে মোলারিটি হিসাব করলে আসবে 1000 W/mv, যেটা 1000 এর 1000 W টাই 10 আর m হচ্ছে 40, বিকজ এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, আর v হইতেছে 100। তার মানে যদি পার্সেন্টেজ দেয় তাহলে যে ভলিউম দিছে সেটা কোনো কাজ নাই, কারণ পার্সেন্টেজ দিলে ভলিউম হচ্ছে 100। তাতে করে এস এর ভ্যালু আসবে 2.5 মোলার, এস এর ভ্যালু 2.5 মোলার। পরে সেটা ppm এ কত, ppm এর ফর্মুলা হলো s ইনটু m ইনটু 1000, s ইনটু m ইনটু 1000, s ইনটু m ইনটু 1000 এর হইলে s হচ্ছে 2.5, m হলো 40 আর 1000 তো আছে, তাতে করে অ্যান্সার আসবে 10,000 ppm। তাহলে ppm এর অ্যান্সার হচ্ছে 10,000, ppm এর অ্যান্সার হচ্ছে 10,000 না আরো বেশি, সরি এটা তো 10 কিউব অলরেডি আছে, তাহলে আরো একটা জিরো বাড়বে। এক 1000 তো ওখানেই আছে, আর এদিকে অলরেডি আরো দুইটা জিরো, 5টা জিরো হবে, তাহলে 1 লাখ আসছে কি। তাহলে ppm এর অ্যান্সার হচ্ছে 1 লাখ ppm, ppm এর অ্যান্সার হচ্ছে 1 লাখ ppm। তাহলে ppm এ কনভার্ট করতে হয় কিভাবে, মোলারিটিতে কনভার্ট করার পরে এই ফর্মুলা দিয়ে করবা। এটার প্রবলেম এখানেই ছিল যে আমার এই 10% বলার কারণে 5 ml এর কোনো কাজ নেই এখানে। যাই হোক, এটা সলিউশন এটা। আর ডি এর সলিউশন কি, হুইচ ইন্ডিকেটর ইজ সুইটেবল ফর দ্য টাইট্রেশন 1। তাহলে টাইট্রেশন 1 নাকি না, ও আচ্ছা না সরি, টাইট্রেশন 1 বলতে তো কোনো কথা নাই, এখানে সলিউশন 1 আছে, সলিউশন 2 আছে, সরি টাইট্রেশন 1 না, টাইট্রেশন B2 টাইট্রেশন B2 সলিউশন 1 এন্ড সলিউশন 2, সলিউশন 1 এন্ড 2 এটা বুঝাইছে। তার মানে টাইট্রেশন বিটুইন সলিউশন 1 এন্ড সলিউশন 2। তাহলে টাইট্রেশন বিটুইন কার কার মধ্যে টাইট্রেশন হচ্ছে, তাহলে অ্যাসিড হিসেবে এই অ্যাসিড তুমি মনে করো এটা জানো না, জানা যদিও উচিত বা জানা থাকবার কথা, এটা যখন এইচএসসি দিবে আর তো এটা জানাই থাকবে যে এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। তো এটা অক্সালিক অ্যাসিড আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে টাইট্রেশনটা কার কার মধ্যে, অক্সালিক অ্যাসিড এন্ড সোডিয়াম হাইড্রোক্সাইড। যখন টাইট্রেশনটা অক্সালিক অ্যাসিড এন্ড সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে টাইট্রেশনটা হচ্ছে উইক অ্যাসিড এন্ড স্ট্রং বেজের মধ্যে। তাহলে টাইট্রেশন এবার হচ্ছে কার কার মধ্যে, উইক অ্যাসিড এন্ড স্ট্রং বেজ। আর যখন উইক অ্যাসিড স্ট্রং বেজ হয়, আমরা জানি যে সেই সময় সুইটেবল ইন্ডিকেটর হচ্ছে, সুইটেবল ইন্ডিকেটর ইজ ফেনোফথেলিন, ফেনোফথেলিন। কিন্তু তুমি যে ডিসিশন দিলা যে এই টাইট্রেশনে
বা টাইট্রেশন বিটুইন অক্সালিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড এর টাইট্রেশনের সুইটেবল ইন্ডিকেটর ফেনপথেলিন, তার জন্য হয়তো তুমি এটা মেনটেন করবা যে এখানে যেহেতু একটা উইক অ্যাসিড আছে অন্যটা স্ট্রং বেস, সো দ্যাট এই ডিসিশন হচ্ছে এটা। কিন্তু তোমাকে তো এটা অ্যানালাইটিক্যাল কোশ্চেন, তাহলে তোমাকে কি করতে হবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড যদি স্ট্রং বেস হয় আর এটা যদি উইক অ্যাসিড হয়, তাহলে টাইট্রেশন কার্ভটা কেমন হবে, সেখানে পিএইচ এর চেঞ্জ কি সেটা আমাকে দেখাতে হবে। দেন তুমি আমাকে তোমার লজিক বা তোমার যে জাস্টিফিকেশন সেটা তুলে ধরবা, দেন আমি কনভিন্স হব, স্যাটিসফাই হব। তাহলে আমার মনে হয় তোমরা এই কোশ্চেন দিয়ে ফিল করার কথা যে আসলে টপিকটা ইম্পর্টেন্ট, আসলে টপিকটা আসলে কতটা ইম্পর্টেন্ট।